নমস্কার। উত্তরের খোঁজে এবার নিয়ে 4 বার আমরা কিছু উত্তর খুঁজতে এসেছি এবং এমন একটা সময় উত্তর খুঁজতে এসেছি যখন আমাদের দরজায় কড়া নাড়ছে নির্বাচন, আপনারা জানেন। ফলে অন্যান্য বার যেরকম একটা জেনেরিক আলোচনা করি, এবার তার বাইরে থেকে কিন্তু নির্বাচন সংক্রান্ত বা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর, কিছু উত্তর খোঁজা, সেই পালাটা তো থাকবেই। আর এই প্রশ্নোত্তরের ব্যাপারটা মানে আলোচনার চলে আর কি, সেটার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আগে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি একদম আমার ডান দিক থেকে শুরু করছি। শ্রী অরুণ মণ্ডল, আপনাকে স্বাগত। অরুণবাবু এই শিলিগুড়ি বিজেপি জেলার সভাপতি। তারপরে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, রবিদা। রবিদা জানেন আপনারা যে প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিক। আমার সঙ্গে রয়েছেন বাঁ পাশে শ্রী অশোক ভট্টাচার্য। মানে অশোকদা সেই অর্থে আলাদা করে আর পরিচয় দেওয়ার বোধহয় কোনো মানে হয় না যে প্রাক্তন মন্ত্রী, বাম নেতা অশোকদা সেই দিক থেকে নিজের পরিচয়ই একটা অন্য জায়গা পেয়ে গেছেন আর কি। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট অধ্যাপক শ্রী ঝন্টু বড়াই। আর বাকি আমরা দুজন রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অমৃতাংশু ভট্টাচার্য আর আমার সঙ্গে শ্রী অনির্বাণ চৌধুরী। আমরা দুজন TV9-এর তরফ থেকে আজকে সূত্রধর। আলোচনাটা আজকে খুব মজার এবং হয়তো খুব সময়োপযোগী। এবার উত্তরবঙ্গে ভোট হবে কর্মে নয় ধর্মে। আমরা ভোটের সময় আমরা কাজের খতিয়ান নিতাম, কিন্তু এখন বোধহয় ধর্মের খতিয়ান নিতে হবে, এরকম একটা আলোচনা চারপাশে চলছে। সেটা সত্যি কিনা সেটা বলার দায়িত্বও তাদের, আর কাজের খতিয়ানের জায়গাটা আজকেও কতটা গুরুত্বপূর্ণ সেটাও বোঝানোর দায়িত্ব তাদের। আমরা একটা ছোট্ট নিয়ম করেছি আপনাদের 4 জনের জন্যই এটা। আমরা প্রথমে আপনাদের প্রত্যেককে 3 মিনিট করে বলার সুযোগ দেবো, আনইন্টারাপ্টেড আপনারা বলবেন। 2.5 মিনিটের মাথায় একটা বাজার সাউন্ড হবে, তাতে বুঝতে পারবেন যে শেষ করতে হবে, আর 30 সেকেন্ড আছে। তারপর আমরা ওপেন টু অল আলোচনায় চলে যাব, তখন গোলাগুলি যা ছোড়ার সব কিছু ছোড়া যাবে। অমৃতাংশু, তুমি ধর্মের কথা বললে। কার্ল মার্কস বলেছিলেন রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য মাসেস। ওপিয়াম, আফিম। আফিমের কথা কেন বলেছিলেন কার্ল মার্কস? যে আফিম আগে দেওয়া হতো, আফিমে আর কি খুব ব্যথা হলে পেন কিলার হিসেবে ইউজ করা হতো। তো এখন ধর্মটা আফিংয়ের মতন ইউজ হচ্ছে না ভোট জেনারেটিং মেশিনের জন্য ইউজ হচ্ছে, সেটা আপনাদের দেখতে হবে। তো অমৃতাংশের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি সকলের কাছেই আমার এই জিজ্ঞাসাটা থাকবে, এই প্রশ্নটা থাকবে যে এবারে ধর্মের আফিংয়ের ডোজটা কীরকম থাকবে ইলেকশনে। শুরু করে আমরা কি প্রথমে তরুণবাবু? আমার মনে হয় ধর্ম কর্ম থেকে আলাদা নয়, কারণ কর্ম না করলে ধর্ম হয় না। আমরা যারা প্রত্যেকেই রাজনীতি করি তারা মানুষের সেবার জন্য, দেশের সেবার জন্য, দেব গঠনের জন্য আমরা আমাদের কর্ম করি, কাজ করি। এই কর্ম এবং এই কাজটাই হলো আমাদের ধর্ম। আমরা যেই জায়গায় বসে এই কার্যক্রম করছি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি, যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ সবসময় বারংবার স্বাধীনতার এত বছর পরেও শুনতে হয় উত্তরবঙ্গ পিছিয়ে, উত্তরবঙ্গ অবহেলিত। তার কারণ হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, একমাত্র মেডিকেল কলেজ যেখানে স্বাধীনতার এত বছর পরেও এখনো পর্যন্ত নিউরো সিস্টেমের কোনো ব্যবস্থা চালু হয়নি। তার মানে এখনো যদি উত্তরবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে, কারো ব্রেনের সমস্যা হয়, তাকে দক্ষিণবঙ্গে যেতে হয় তার চিকিৎসা করাতে। উত্তরবঙ্গ কোনো ভারী শিল্প সম্ভাবনা নেই, তাই উত্তরবঙ্গ কৃষি প্রধান এলাকা হিসেবে এখানে কৃষি, চা শিল্পকেই সামনে রেখে এখানকার ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার কথা। কিন্তু আমরা তো দেখলাম যে এখানকার শিল্প নিয়ে কোনো ভাবনাই নেই কোনো সরকারের। যাও এক উত্তরবঙ্গের চা শিল্প ছিল, তাও এই সরকার টি ট্যুরিজমের নামে 30% জমি
নেতাদের দিয়ে প্রমোটারিং করে পয়সা লুটছে এবং যাদের জমির অধিকার আছে সেই লোকগুলোর জমির অধিকার থেকে বঞ্চিত করছে। এবং ধর্ম কর্ম একে পরিপূরক, তাই আমরা কর্মের মাধ্যমে ধর্মটাকেই করতে চাই। কর্মটাই আমাদের ধর্ম হিসাবে মানুষের সমাজের সেবা করা, এটাই আমাদের লক্ষ্য। এবং উত্তরবঙ্গের অবহেলিত থেকে উত্তরবঙ্গের উন্নয়ন করাটাই আমাদের কর্ম, এটাই আমাদের ধর্ম। আপনাকে অনেক ধন্যবাদ অরুণবাবু। প্রথম কথা হচ্ছে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে খুব ছোট্ট করে কিন্তু সুনির্দিষ্টভাবে আপনি বক্তব্য রেখেছেন, কিন্তু একই সঙ্গে রাজনীতিকরা যে কাজটা খুব ভালোভাবে করেন আপনি সেটাও করেছেন। যে মেন প্রশ্নটা আমাদের যে জায়গাটা আমরা ঘুরে ঘুরে আসবো আর কি, ইস্যুটা কি হবে, ধর্ম না কর্ম, উন্নয়নের ফিরিস্তি নাকি ধর্মের জিগির, সেটা সুন্দরভাবে এড়িয়ে গেছেন। আমরা আপনাকে নিয়ে আসবো, পরে আমরা আলোচনা করব এটাতে। এবার রবিদা যদি আপনি একটু। আমি 100% বলবো যে ধর্ম আর কর্ম দুটো আলাদা জিনিস। ধর্ম আর কর্মকে একসাথে গুলিয়ে যদি ফেলা যায় তাহলে কিন্তু ওটা ঘোল হয়ে যাবে। সুতরাং ধর্ম আর কর্মের মধ্যে আমাকে আলাদা করতেই হবে। কর্মের ভিত্তিতেই উন্নয়ন হবে, কর্মের ভিত্তিতেই মানুষের সমস্যার সমাধান হবে। যা আপনারা খুঁজতে এসছেন উত্তরবঙ্গে সেটারও উত্তরটা পাওয়া যাবে কর্মের ভিত্তিতে। আর ধর্মের ভিত্তিতে কখনোই অন্য কোনো বিচার বিবেচনা করা ঠিক হবে না। ধর্মটা সব সময় আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ওটা পুণ্য অর্জনের জন্য, আর কর্মটা হলো বাস্তব জীবনে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কর্মে বিশ্বাস করি, তার জন্যে আমরা এত কাজ করি, এত কাজ করার জন্য এত দৌড়ঝাঁপ করি, এত উন্নয়নের জন্য আমরা প্রচার করি, উন্নয়নটা করেই ছাড়ি। যে বাজেটটা পেশ করেছে রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এর মধ্যে কিন্তু এরকম নাই যে রাম মন্দির করা হবে বা অমুক মন্দির করা হবে, তমুক মন্দির করা হবে, যেটা আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের এর আগের বাজেটগুলিতে এই রাম মন্দির করা হবে ছিল তার এজেন্ডায়। কিন্তু আমাদের যেমন বাজেট পেশ হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি রয়েছে, সেখানে আশাকর্মীর টাকা বৃদ্ধি রয়েছে, সেখানে যারা বেকার ছেলেপেলে 21 থেকে 41-এর মধ্যে তাদের 1500 টাকা ভাতার কথা বলা হয়েছে, আশাকর্মীদের ভাতার কথা বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের ভাতার কথা বলা হয়েছে, এবং কৃষিক্ষেত্রে থেকে শুরু করে শিল্পক্ষেত্রে সব মিলিয়ে 4% ডিএর কথা বলা হয়েছে। 4,06,000 কোটি টাকার বাজেট কিন্তু পেশ করা হয়েছে। সুতরাং কর্মই হলো প্রধান। কর্ম আর ধর্ম সম্পূর্ণ আলাদা, এটা এক হতে পারে না। অরুণবাবুরা এটা করবেন কারণ ওনারা কর্ম করেন না, ওনার ধর্মের প্রতি আস্থা আছে এবং ধর্মকে সামনে রেখে এগোতে চায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। ধন্যবাদ আপনাকে। একটু বেশি সময় নিয়েছেন, সেটা অন্যরা আমার ধারণা আপনাকে পরবর্তী ক্ষেত্রে পুষিয়ে দেবেন আর কি। আমি অশোকদার কাছে যাচ্ছি। অশোকদা। অবিভক্ত ভারতে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল ছিল, হিন্দু মহাসভা ছিল, মুসলিম লীগও ছিল। এমনকি কংগ্রেসের মধ্যে যখন উচ্চবর্ণের হিন্দুত্বের একটা আধিপত্য ছিল কংগ্রেস দলের মধ্যে, তখন নিম্ন বর্ণের যারা হিন্দু তারা খুব ইনসিকিউরিটি ফিল করেছিল। তা এমনকি তাদেরকে মন্দিরে প্রবেশাধিকার পর্যন্ত দেওয়া হতো না। এবং সেই সময়তে তফসিলি জাতি যারা নিম্ন বর্ণের যারা হিন্দু, এবং তারা কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছিল। কখনো এটা মতুয়া মহাসংঘের নামে হয়েছে, কখনো বা তফসিলি জাতি ফেডারেশনের নামে হয়েছে, শিডিউল কাস্ট ফেডারেশন নামে হয়েছে। যোগেন মণ্ডলকে আমরা জানি, আমরা পিয়ার ঠাকুরকে আমরা জানি, তখন এটা হয়েছিল। কিন্তু দেশ যখন ভাগ হয় এবং সত্যিকারেই কিন্তু হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ যতদিন পর্যন্ত রাজনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে একটা আধিপত্য তারা বিস্তার করেছিল, ততদিন পর্যন্ত একটা সাম্প্রদায়িক দাঙ্গাটাও ভীষণভাবে কিন্তু হচ্ছিল। কিন্তু দেশ ভাগের পরে
একটা বিরাট সংখ্যক যারা মুসলিম, যারা মধ্যবিত্ত বা শিক্ষিত, তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে তারা চলে যায়। থেকে যায় কারা? কৃষক, গরিব কৃষক মুসলিম, তারাই কিন্তু থেকে যায়। ঠিক তেমনিভাবে কিন্তু 1948 সালে মহাত্মা গান্ধী খুন হয়েছিলেন, এবং কারা খুন করেছিলেন সবাই সেটা জানেন, আমি আর নতুন করে এখানে বলছি না। আরএসএস বেআইনি হয়, বেআইনি ঘোষিত হয়, এবং তারপরে কিন্তু বেআইনি ঘোষিত হওয়ার পরে এই যে হিন্দু মহাসভা এবং আরএসএস, সেটাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের দাঙ্গা করার শক্তিটা কিন্তু দুর্বল হয়ে যায়। তারপর থেকে 60 বছর পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু ধর্মের নামে আর কোনো রাজনৈতিক দলের সৃষ্টি হয়নি, কিন্তু আজকে হচ্ছে। কিন্তু আমি এটা মানতে রাজি না যে হয়ে গেছে। ধর্মভিত্তিক কেন রাজনীতি? আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ, সেকুলার। ভারতীয় সেকুলারিজম এবং পশ্চিমের সেকুলারিজমের মধ্যে একটা পার্থক্য আছে। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে সর্বধর্ম সমভাব, সমস্ত ধর্ম আচরণ করার তার একটা ফুল প্রোটেকশনটা এই কনস্টিটিউশনে আছে। সেকুলারিজমটা কি? ধর্ম নিরপেক্ষতাটা হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ, সংবিধানের একটা মৌলিক কাঠামোর একটা অঙ্গ, এবং এটা কখনোই কিন্তু মৌলিক কাঠামোর অঙ্গ বলে এটা কখনোই পরিবর্তন করা যায় না। এই যে কেউ রাজনীতি করছে শুধুমাত্র পারফরমেন্স না, আজকে দেখা যাচ্ছে রাজনীতির ক্ষেত্রে পারফরমেন্স দিয়ে রাজনীতি হচ্ছে না, পারফরমেন্স দিয়ে নির্বাচন হচ্ছে না। 14 সালেও বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন। ঝন্টু প্লিজ। ধর্ম এবং কর্ম সত্যিকারে এক নয়, কিন্তু ধর্ম আর ভোট ধর্মও কিন্তু এক নয়। দেখুন, আমি একটা জিনিস পড়ছিলাম, রিচার্ড ও গারম্যান অ্যান্ডারসন, সবাই জানে, প্রসিদ্ধ একটা কথা, যে নেশন একটা ইমাজিনারি কনসেপ্ট, এবং শাসক ধর্ম সেখানেই ঢুকিয়ে দেয় বা ঢোকানোর চেষ্টা করে যেখানে তার উন্নয়ন সে ঢোকাতে চায় না। তাহলে প্রশ্নটা হলো, রাজ্যের শাসক দল রবিবাবু বর্ষিয়ান নেতা, বহুদিন ধরে আমি ছোটোর থেকে তার রাজনীতির একটা সময় বিরোধী হিসাবে তিনি লড়াই করেছেন। তিনি একটা জায়গায় খুব সুন্দর বললেন, তার সরকার ভোট ধর্ম এবং কর্মকে আলাদা করে দেখেন, কর্ম তারা আলাদা করেন। কিন্তু প্রশ্নটা হলো, আপনার সরকার তো ভোট ধর্ম আর ধর্মকে একসাথে করে দিয়েছেন। এই যে শিলিগুড়ি, যেই প্রান্তিকতার কথা বলছেন উত্তরবঙ্গে, সেই ভূখণ্ডে দাঁড়িয়ে যেই জায়গায় একটা সেক্টর 5 হতে পারতো, সেই সরকারি জমি কিন্তু আপনারা ধর্মের জন্যই মন্দির করতে দিয়েছেন। এটা কিভাবে জাস্টিফাই করবেন? প্রথম। দ্বিতীয়, ধর্মনিরপেক্ষতার কথা বললেন, এই ছোঁয়ার থেকে কিন্তু বামেরাও মুক্ত নয়। আমি অবশ্যই বিজেপি যিনি বলছেন, তারা তো ধর্ম নিয়ে ভারতবর্ষে একটা সাইক্লোনিক পোলারাইজ কম্পিটিটিভ কমিউনালিজমের চাষই করে যাচ্ছেন। বাংলায় অশোকবাবু ঠিক বলেছেন, এই কালচারটা ছিল না, কিন্তু বামেদেরও কিন্তু এই ধর্মের ফাঁদে তাদের পড়তে হয়েছে। মনে আছে নন্দীগ্রামের সেই দুর্নিবার আন্দোলন ভাঙতে বুখারিকে আনতে হয়েছিল বামেদের, হিন্দু মুসলমান যৌথ আন্দোলন, আমরা জানি। আমরা বামেদের এই ইতিহাসও জানি। প্রশান্ত কিশোর সম্ভবত কেয়ারটেকিং সিএম, সেই সময় একই সাথে দুর্গাপুজোর বিসর্জন এবং ঈদের সম্ভবত একটা পরব পড়ে যায়, সেই উপলক্ষে বিসর্জন পিছিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রশ্নটা হলো যে প্রত্যেকেই সেই জুতোয় পা গলায়, অথচ সংবিধানে পরিষ্কার বলা আছে আর্টিকেল 25 এবং 26-এ নাগরিকদের ধর্মের স্বাধীনতা আছে, সেটা তাদের মৌলিক অধিকার, এবং তারা তাদের মতন করে সেটাকে নির্বাপিত করবে। শাসক রাষ্ট্র দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখবে যে বিভিন্ন ধর্মের মধ্যে যেন কলিশন তৈরি না হয়। আমরা ধর্মনিরপেক্ষতার কি সংজ্ঞা দেখতে পাই? প্রত্যেক ধর্মে পলিটিক্যাল পার্টির নেতারা বুঝুক না বুঝুক সেই ধর্মের ধর্মাচরণে ঢুকে পড়েন। এটা ধর্মনিরপেক্ষতার একটা উল্টো সংজ্ঞা তারা তৈরি করেছেন। দ্বিতীয়, যেখানে সংবিধানের 51 উপধারায় পরিষ্কার বলা আছে রাষ্ট্র গঠন হবে বিজ্ঞানসম্মতভাবে, শাসক সবসময় বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানের চাষ করবে। ধর্মের রিলিজিয়াস প্র্যাকটিসটাকে দেখবে দূর থেকে, তারা প্রোটেকশন দেবে যাতে কলিশন না হয় ইন্টার রিলিজিয়াস সম্প্রদায়ের মধ্যে। এখানে কি হয়? আমরা দেখি রেড রোডে দাঁড়িয়ে মাননীয় সিএমকে ভোটের কথা বলতে হয়। একইভাবে ভারতবর্ষের যারা সরকারে আছে তাদের প্রধানমন্ত্রী, যার রাষ্ট্রধর্ম, তিনি সংবিধানে প্রত্যেকের প্রধানমন্ত্রী, যে তাকে ভোট দিয়েছে তার দলকে, তারও প্রধানমন্ত্রী, গভর্নমেন্ট ফর অল পার্টি ফর পার্ট।
তিনিও গিয়ে একটি বিশেষ ধর্মালয়ের উদ্বোধনে লেগে পড়েন। এই যে কম্পিটিটিভ কমিউনালিজম, এটা চাষ তখনই হয় যখন রাষ্ট্র উন্নয়ন চায় না, প্রান্তিকতা দূর করতে চায় না, তাই সুড়সুড়ি দিয়ে মানুষকে এই আফিংয়ের নেশায় মত্ত করতে চায়। ধন্যবাদ জন্টুবাবু। আমি অরুণবাবুকে একটা প্রশ্ন করতে চাই যে দেখুন, উত্তরবঙ্গে তৃণমূল নয়, আপনারা ক্ষমতায়। উত্তরবঙ্গ আজকে সংখ্যাগরিষ্ঠ এমএলএ কিন্তু দিয়েছে আপনাদের। তো এই ক্ষমতায় থাকা বিজেপি, উত্তরবঙ্গের আমি কিন্তু সেই ইন্টারপ্রিটেশনে যাচ্ছি যে আজকে উত্তরবঙ্গে বিজেপি ক্ষমতায়। উত্তরবঙ্গকে যদি আলাদা ফরাক্কা ব্যারাজের উপর থেকে ধরি, তো সেখানে তো কর্মটা কি করলেন সেই হিসেবটা মানুষ তো ইলেকশনে নেবে। এবং দ্বিতীয়ত, আর দুদিন বাদেই হয়তো নেবেই গেছেন, মাঠে ঘাটে তো ইলেকশনের প্রচারে যেতে হবে। তো সেই বিগত 10 বছর বা 15 বছরের কর্ম না রাম মন্দিরের মাহাত্ম্য, কোনটা আপনাদের সেরা হাতিয়ার হবে? উত্তরবঙ্গের বিগত দিনের যে কাজ, সেই কাজ যেমন হাতিয়ার হবে, তার সাথে সাথে 500 বছরের যে লড়াই, আমাদের ভারতের যে ভারতীয় তত্ত্ব, যে আমাদের আবেগ, সেই আবেগের যে লড়াই, সেই লড়াইয়ের শেষে যে রাম মন্দির, সেটাও থাকবে। আজকে যদি আপনি উত্তরবঙ্গের কথা বললেন, এই উত্তরবঙ্গের এই বর্তমান যে সরকার, সেই সরকারের একটা দপ্তর আছে, নাম হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। যে দপ্তরের মন্ত্রী ছিলেন মাননীয় রবিদা। রবিদাকে একবার জিজ্ঞেস করুন যে 1 বছরে বাজেটে সেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য কত টাকা বরাদ্দ হয়, এবং যে বাজেট হয় সেই বাজেটের কত টাকা খরচ হয়। বাজেট যদি 800 কোটি টাকা হয়, তার 30% উপরে খরচ হয় না। এখানে আমি রবিদার কাছেই যাই। রবিদা, এটা কিন্তু অনেক পুরনো এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটা টাটকা এই জন্য যে আপনি বাজেটের কথা বললেন আর উনি বাজেট ধরে বলছেন। সত্যি তো, উত্তরবঙ্গের জন্য কি বাজেট বরাদ্দ করা হয়েছে? আমরা দেখছিলাম, ধরুন 920 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গে শিক্ষার জন্য, যেটা সামগ্রিকভাবে যদি ধরা যায় কিছুই না। না, অরুণবাবু যেটা বললেন সেটা একেবারেই ঠিক নয়। এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতায় আসার পরে কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের অতিরিক্ত পাওনা এই দপ্তরটা, এবং এই দপ্তরের বাজেটটা অতিরিক্ত পাওনা। এবং অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে তারা তো কাজ করছেই, এটা কিন্তু অতিরিক্ত পাওনা। তাতে কাজের কাজ কি হয়েছে? বাজেট পেশ হয়েছে, তাতে 1000 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এবং তাছাড়াও রুষার কাছে আমরা টাকা পাই, এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের কাজ করা, এডুকেশন বিভাগের কাজ করার জন্য টাকা দিয়ে দেয়। তারপরে নাবার্ড থেকে টাকা পাওয়া যায়, বিভিন্ন সংস্থা থেকেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টাকা পায়। আর রাজ্য সরকারের কাছ থেকে এবার যেমন 1000 কোটি টাকা হয়েছে। সুতরাং যেটা উনি বললেন অরুণবাবু, ওটা একেবারে ঠিক নয় যে 30% টাকা খরচ হয়, অন্য টাকা। এইখানে আমি একটু আপনাকে থামাই, আমি একটু থামাই, এই জন্য থামাই। আমি খালি এক লাইনে বলি, হ্যাঁ, যে আমি 5 বছর ছিলাম, 5 বছরে প্রত্যেক বছর যা বাজেট ছিল, প্রত্যেক বছরে আমি এক্সট্রা টাকা নিতাম গভর্নমেন্টের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। কারণ যা বরাদ্দ ছিল সেটা খরচ করার পরও যে অতিরিক্ত কাজগুলো করেছি তার টাকার চাইলে কখনো 60 কোটি, কখনো 75 কোটি আমি এটা পেয়েছি, ওনাকে বলে নিয়ে এসছি আমরা। সুতরাং এই টাকাটা কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের, এটা কিন্তু এক্সট্রা পাওনা না। যেখানটায় রাজ্যের 20% জনসংখ্যা উত্তরবঙ্গে, যেখানে 25% জমি এখানে উত্তরবঙ্গে, সেখানে একটা এক্সট্রা দপ্তর হয়েছে, আপনার কথা অনুযায়ী প্রত্যেক বছর এক্সট্রা টাকা এসছে। আমি গত 4 বছর ধরে তাহলে এসে প্রত্যেক বছর মানুষজন খালি বঞ্চিত বঞ্চিত, এটা কেন বলে যাচ্ছে? এটা তো ঠিক। আমরা রবিদা, এটা ঠিকই, আমরা প্রত্যেক বছর আসি, এসে আপনি থাকেন, অশোকবাবু থাকেন, একটা কিন্তু রেকর্ড, ভাঙা রেকর্ডের মতন চলে, উত্তরবঙ্গ বঞ্চিত। এবার দায়টা তো কোথাও না কোথাও ফিক্স করতে হবে কারোর ঘাড়ে। না, একটা শ্রেণীর মানুষের এটা একটা ধারাবাহিক বক্তব্যই আছে, উত্তরবঙ্গ বঞ্চিত। কিন্তু এটা একবার ভেবে দেখবেন যে 2011 সালের আগে পর্যন্ত
অশোক দ্বারা ছিলেন 34 বছর একটা না, এক দু বছর না, কিন্তু তার আগে কংগ্রেসও 30 বছর ছিল, তার মাঝখানে আবার 3 বছরের মতো আপনাদেরও কিন্তু অন্যরা 15 বছর ছিল। হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে 11 সালের আগ পর্যন্ত তো ছিলই বঞ্চিত, না রাস্তা ছিল, না ইলেকট্রিসিটি ছিল, না যোগাযোগ ব্যবস্থা ছিল, কিছুই তো ছিল না, কৃষিতে উন্নয়ন না, কোনো কিছুতে না, ইন্ডাস্ট্রিতে উন্নয়ন, কিচ্ছু তো ছিল না, চা বাগানগুলো ধুকছিল। আমি একটু অশোকদার কাছে তো যাচ্ছি। এই 11 সালের পর থেকেই তো উন্নয়নটা হলো। না, আমি একটা এখন ছোট্ট তো আর প্রশ্ন করবো। এখন আর পিছিয়ে থাকা বলা যায় না। না, যদি- এখানকার যদি- রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি, যদি চা বাগান, রবিদা, আপনাদের ট্যুরিজম বক্তব্য অনুযায়ী যদি পুরোটাই সমস্ত কিন্তু উন্নয়ন হয়ে সমৃদ্ধ থাকে, হয়েছে। তাহলে উত্তরবঙ্গের মানুষ আপনাদের কেন প্রত্যাখ্যান করলেন? সব মানুষ আমি তো- একটা ছোট্ট সব মানুষ তো আর আমাদের সমর্থক নয়। রবিদা, তো আমি সেই একটা ক্ষেত্রে যারা আমাদের সমর্থক নয় তারা তো গঙ্গ বাধা বলবে। রবিদা। যেমন অরুণ বাবু, তাদের একটা বাজেট হলো এই তো 2-3-4 দিন আগে, 1 তারিখে সম্ভবত। সেই বাজেটে উত্তরবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের জন্য কিছু আছে? ওই একটা রেল লাইন, একটা কি বুলেট, একটা বুলেট ট্রেন দিয়েছে কি? এর জবাব দিতে দিন ওনার কাছ থেকে। অরুণ বাবুদের প্লিজ। রবিদা, যে বাজেট হয়েছে সেই বাজেটে পুরো অঙ্ক কত বলুন? 4,06,000 কোটি টাকা। এই- আপনারা কি দিয়েছেন? পিছিয়ে এই- মরার জন্য একটা ট্রেন দিয়েছে। আমাকে বলুন, এই হ্যাঁ, 4,06,000 কোটি টাকা এই যদি BJP রাজ্যের বাজেট কর্মীদের হয়, কিছু বলার তাহলে নাই। উত্তরবঙ্গের BJP জন্য কত কর্মীদের পাওনা পিছিয়ে আপনারা মরার কত জন্য রেল দিয়েছেন? লাইনে মাথা কুটে মরার জন্য একটা ট্রেন দিয়েছেন, বুলেট ট্রেন। আমি রবিদা যেটা আর কিচ্ছু জিজ্ঞেস দেননি, করছি, একটা পয়সাও দেননি। আমরা যদি পশ্চিমবঙ্গটাকে 5টা ভাগেও ভাগ করি, তাহলে এই 4,06,000 কোটি টাকার 5 ভাগের 1 ভাগ উত্তরবঙ্গে আসার কথা। নিশ্চয়ই তার আসবে। জন্য আপনারা কি দিয়েছেন? আমরা তো 34 বছর সরকার চালিয়েছি এবং ভোটে জিতে মানুষের সমর্থন নিয়ে। ভোটে জেতেননি। তাহলে জোর আপনারা করে 15 নিয়েছেন বছরে ভোট। জিতেছেন তো? তাহলে আপনাদের হঠাৎ করে পারফরমেন্সটা বাদ দিয়ে, বেকারের চাকরির কথাটা বাদ দিয়ে, শিক্ষাটাকে বাদ দিয়ে, উত্তরবঙ্গের উন্নয়নকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী বলে গেলেন যে মন্দির করেই বেকারদের কাজ হয়ে যাবে। তাহলে মন্দির তো মন্দির আপনাদের প্রয়োজনই আছে। প্রায়োরিটি কেন? কেন একটা স্ট্রং হিন্দুত্বের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনাদের একটা সফট হিন্দুত্বের লাইন কেন নিতে হচ্ছে আপনাদেরকে? আপনি কেন যা performance বলছেন, আসছেন না? আপনি কেন করেন? আপনাদের এত আপনাদের এত দেরিতে এতবার বোধগম্য দিচ্ছেন। কেন হচ্ছে আপনাদের? যে আমরা তো- বোধগম্যটা আজকে আপনাদের হচ্ছে বামপন্থীদের, সেই বোধগম্যটা সময় মতো কেন বামপন্থীদের তো হয়নি? মানুষ তো 34 ভোট দেয়নি, বছর আপনারা তো তো পাওয়ারে বারবার করে ছিলেন, বলেন, ক্ষমতা ভোগ আমরা তো করেছেন। শূন্য। তে 34 আমরা তো বছর বলি- কিচ্ছু তো করেননি। আপনারা তো আমাদের বারবার কিছুই করে করতে বলছেন পারেননি আমরা শূন্য। 34 বছরে। তা না আমাদের একটা এত ভয় ইন্ডাস্ট্রি, পাচ্ছেন কেন আপনারা? না একটা ইন্ডাস্ট্রি, না কৃষি, আচ্ছা, না এবার- সবই তো আমরা করে গেছি। কোনোটাই যা দেখতে হয়েছে পারেননি। এবার- উত্তরবঙ্গে শিলিগুড়িতে যা হয়েছে এবং আরো সর্বনাশ করেছেন সব শিক্ষায়। আমরা করে গেছি। এই যে আচ্ছা, শিক্ষায় এই জায়গাটার ইংরেজি থেকে তুলে দেওয়ার কারণে রবিদা যে পিছিয়ে গেছে এবার রাজ্য। আমি একটা অন্য জায়গায় যাই। এটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে এটা এই জায়গাটাই চাপানুতরটা চলবে। এটা 34 বছর ধরে চলেছে, 15 বছর ধরেও চলছে। আমার ধারণা আগামী আরো 15 বছর ধরে আমরা শুনবো। আমি ঝন্টুর কাছে একটু যাই। একটা কথা তুমি বলেছিলে, অশোক দা সেটা খানিকটা বললেন, আর রবি দ্বারা এবং অরুণ দ্বারা সেটাকে অ্যাভয়েড করেছেন। এটা তো সত্যি কথা যে আজকের দিনে আমরা কয়েক বছর আগেও যদি পিছিয়ে যেতাম, ভোট এলে তখন বিভিন্ন রকম বেকারি, কর্মসংস্থান, শিল্প, রাস্তাঘাট উন্নয়ন, মানে এটা খুব কমন কথা ছিল, রাস্তাঘাটের ওপর একটু পিচ পড়ছে মানে ভোট আসছে আর কি। আজকের দিনে আমাদের আলোচনার জায়গাটায় অনেক বেশি করে এই মন্দির, মসজিদ, এই যে ধর্মটাকে রাজনীতির একটা পার্ট করে নেওয়া, অথবা ধর্মের আড়ালে রাজনীতির এই পারফরমেন্সটাকে লোকানোর চেষ্টা, এটা কতটা ক্ষতিকারক? এটার একটা সবচাইতে বড় ভয়ানক দিক হচ্ছে, অশোকবাবু শুরুতে বলছিলেন যে আমরা তো একদম শৈশব কৈশোরে বামফ্রন্টের সময়টা দেখেছি। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ধর্ম, মন্দির এগুলো একটা ইস্যু হতে পারে। আপনার কথা কোট করে বলি, ছোটোবেলায় আমরা ভোট আসলে পরে দেওয়াল লিখন, কে রাস্তা বানাবে, কে কটা চাকরি দেবে। দেখুন, আমি নিতান্তই একটা মানে রিমোট চা বাগানের শ্রমিকের ঘরের ছেলে, ভুল বললাম, বন্ধ চা বাগানের শ্রমিকের ছেলে। আমরা কিন্তু সেই প্রত্যন্ত এলাকাতেও দেওয়াল লিখনগুলো দেখতাম ইস্যু ভিত্তিক। ইস্যুগুলো ছিল কনসোলিডেটলি ম্যানকাইন্ডের জন্য, মানুষের জন্য। আজকে আপনি ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এক গাদা
তাদের মন্ত্রী শান্তিদের ছুটতে হচ্ছে কি মন্দির করব, ওখানে মন্দির বানাবো, তার দলের আরেকজন দল থেকে বেরিয়ে মসজিদ করব। এই যে মানুষকে ভুলিয়ে দেওয়া, এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকীকরণ, এই প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকীকরণের বীজটা ব্যাপ্ত হলে তার বিষময় ফলটা কি হতে পারে বাংলার মানুষ 46-47 দেখেছে। আগামীতে কি সেই ইতিহাসটা আমরা রিপিট করব? এইখানটায় আমি একটু যাই। মার্কস বলেছিলেন ধর্ম হচ্ছে মানুষের শেষ আশ্রয়। আমাদের এখন দেখে কি মনে হচ্ছে যে ধর্ম রাজনীতির শেষ আশ্রয়? অরুণবাবু, ধর্ম যদি শেষ আশ্রয় হয়, সেটা দেখি আমরা সেই জায়গায় যদি আপনি দেখেন, তাহলে যারা সরকারের ট্যাক্সের পয়সা দিয়ে জগন্নাথের ধাম করে, যারা আইটি হাবের নামে যে জমি অধিগ্রহণ করা হয় সেখানে সরকারি কোষাগারের পয়সা দিয়ে মহাকাল মন্দির করে, ধর্মটা তারা করে। রাম মন্দিরও তো হয়। রাম মন্দির কোনো সরকারি পয়সায় হয়নি, সরকারি পয়সা একটাও ব্যবহার হয়নি, সমস্ত রাম মন্দিরের রাষ্ট্রকে পয়সা ব্যবহার করেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি অর্থ নিয়েছেন এই মন্দির বানাবার, রাম মন্দির বানাবার জন্য বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে। এটা কেনা জানে? অশোকদা, একই রকম ভাবে। আপনার বাড়ির পাশে যে লোকটা রাম মন্দিরে অর্থ দিয়েছে, নরেন্দ্র মোদী তাকে অর্থ দিতে বলেনি। ওই ইট দিয়ে ওটা আমি রাম মন্দির বলছি, হয়নি। রাম সে- মন্দির হচ্ছে কর্পোরেটের টাকা এবং আমি রাষ্ট্রীয় আপনাকে বলছি, সহযোগিতায়। আপনার বাড়ির পাশে যে রাষ্ট্রীয় মদতে গরিব হয়েছে মানুষ, এটা। রাষ্ট্রীয় তার মদতে। পয়সা, তার অর্থে সেই রাম মন্দির হয়ে না, এখানে আর অরুণবাবু, আপনি আর একটা কথা বললেন অশোকদা, যে উত্তরবঙ্গ হলো বিজেপির গড়। আমি আপনাকে এটা অস্বীকার করেন না তো? আমি বলছি সেই কথাটা, যে অশোকদাকে আমি অনেকদিন ছোটবেলার থেকেই দেখেছি। অশোকদা এখানকার মন্ত্রী ছিলেন। অশোকদা হয়তো এটা দেখতে ভুলে গেছেন, বা আপনারা যারা আসছেন তারা, যে এই দার্জিলিং মোড়ের যে যানজট, এটা শিলিগুড়ির গলার ফাঁসের মতন ছিল। এই যানজটটা দূর করছে 1000 কোটি টাকা দিয়ে এই ভারত সরকার। না ঠিক আছে, আপনারা যে আমি বলছি যে এই কয়েক বছরে 18,300 কোটি টাকার কাজ শুধুমাত্র আপনার এই শিলিগুড়ির আশপাশে হচ্ছে। তার মধ্যে এক্সাম্পল গুলো দিয়ে নেই। 350 কোটি টাকা খরচ হচ্ছে এনজিপি রেল স্টেশনে, 3000 কোটি টাকা খরচ হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট আধুনিকরণের জন্য। এই যে বালাসন থেকে যে করোনেশন সেতু, যে এলিভেটেড রোড হচ্ছে, 1000 কোটি টাকা হচ্ছে। উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য যে আপনার ওই করোনেশন সেতু, সেই সেতু 1100 কোটি আচ্ছা, টাকা আমি যদি আপনাকে বামফ্রন্ট সরকারের সময় কাজে লিস্ট দেই, আমি উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা, আপনাদের যদি একটু আমাকে থামাই। একটা লাস্ট একটা লাস্ট কথা, যে উত্তরবঙ্গের এই যে একটা এইমস হওয়ার কথা ছিল চিকিৎসার উন্নয়নের জন্য, সেই এইমস যদি হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্ষতি হতো? সেই এইমসটাও তিনি দক্ষিণবঙ্গে নিয়ে গেছে। তাহলে কয়টা আপনি এইমস হয়েছে? এই নির্বাচনের সময়তে প্রত্যেকটা রাজ্যে, এমনকি পশ্চিমবঙ্গে বা বিহারে, সর্বত্রই আপনারা পারফরমেন্সটাকে 2000 যখন 14 সালে যখন নির্বাচন হলো, তখনও কিন্তু নরেন্দ্র মোদীর নির্বাচনে জয়ের আগে বা পরেও কিন্তু এই কথাটাই বলেছিলেন যে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন। একদম ঠিক। তারা কৃষকের দ্বিগুণ আয় হবে বলেছিলেন। আমি- কনস্টিটিউশনে কি লেখা এক আছে? সেকেন্ড, আমি- কনস্টিটিউশনে রবি লেখা থেকে আছে একটা প্রশ্ন- কোনোভাবেই রাষ্ট্রীয় এক্সচেকার থেকে, কর থেকে প্রাপ্ত কোনো অর্থ Exactly. কোনো ধর্মের 27টা পড়বেন, এই জায়গা থেকে আমি ধর্মীয় স্থানে প্রচারণা বা ধর্মস্থানকে নির্মাণ করার ক্ষেত্রে সেই অর্থ ব্যয় করা যায় না। আপনার কথার সূত্র ধরে আমি বলছি, বারে বারে এই কথাটা উঠে আসছে। একজন বললেন যে সমাজ আগে না ধর্ম আগে, জনগণের ট্যাক্সের টাকা উচিত কি উচিত না সেটা একটা তর্ক হতেই পারে, কিন্তু সরকার করছে একটা জিনিস, ধর্মীয় স্থান জগন্নাথ মন্দির বা মহাকাল মন্দির সরকার করছে এক জিনিস, কিন্তু একটা পার্টি বা একটা সরকারকে করতে হচ্ছে, বাধ্যবাধকতা এসে গেছে মন্দির করার বা মসজিদ করার। সেইটা কি একটু
আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা একটা কি বলবো স্পিড ব্রেকার হয়ে যাচ্ছে না, করতে হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। আমি মন্দির না করলে ভোট পাবো না, আমি মসজিদের জন্য টাকা না দিলে আমি ভোট পাবো না, যে পার্টি হোক। সেটা কি খুব একটা ভয়ঙ্কর জায়গায় আমরা চলে যাচ্ছি না? দেখুন, আমিও 5 বছর ভোটে জিতেছি, একবারের জন্য কিন্তু মন্দির মসজিদ করে কিন্তু আমাকে ভোট করতে হয়, অসুবিধা পারফরমেন্স নিয়ে করেছি। আপনি যেটা বলছেন যে মন্দির মসজিদ করে এনে আপনাদের যেটা করতে হয়েছে লাঠি দিয়ে, বন্দুক দিয়ে, বোমা দিয়ে করতে হয়েছে ভোটটা। আপনারা তো এমনি এমনি ভোট পাননি। পাশাপাশি যে কথাটা বলতে চাই, বিশ্বের অনেকগুলো দেশ রয়েছে যারা ট্যুরিজমের উপরে নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে ট্যুরিজমকে ডেভেলপ যদি করতে হয় তো এটা তার একটা অঙ্গ। পাশাপাশি এখানে দার্জিলিংয়ের মতো একটা ট্যুরিজম একটা ক্ষেত্র রয়েছে আমাদের, মানে বিশ্বের মধ্যে নামী একটা জায়গা, দার্জিলিং নাম একটা নাম। তো সেই ক্ষেত্রে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার যেমন লোকজন আসে, ট্যুরিস্টরা আসে, এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা যারা আসে দার্জিলিংয়ে আসে, তারাও কিন্তু দেখতে চায়। তাদের দেখবে যে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া যে ট্যুরিজমটা তৈরি হয়েছে মন্দির টন্দিরকে ঘিরে, বিভিন্ন রকম ঘিরেই তৈরি হয়েছে। এতদিন পরে করতে হলে কেন? সেই জায়গায় তারা যখন আসবে, তারা ধর্মের জন্য না, আসবে, ভোটের জন্য। না না, আমি ধর্ম কর্ম আলাদা আমি বলেছি, একেবারে ধর্মটা তো রয়েছে। এটা ধর্মের জন্য মানেই তো আপনারা 2011 সালে ক্ষমতা এলেন, বামফ্রন্টের 34 বছরের শাসনকে অবসান ঘটিয়ে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে এলেন। তখন আপনাদের যে লড়াইটা, যে দাবিটা, যে ইস্যুগুলো ছিল, সেগুলো মানুষধর্মী লড়াই। আপনি সেই সময় থেকে রয়েছেন, আপনি একদম গোড়ার থেকে রয়েছেন। আপনি জানেন শুরুতে আপনি কি বলে মানুষের কাছে যেতেন। এই এখন যে দীর্ঘ সময়টা পেরিয়ে এলো, আজকের দিনে দাঁড়িয়ে 2026 একটা ভোট, আপনারও নিজের কি মনে হয় না আস্তে আস্তে বাকি যে ইস্যুগুলো, হয়তো পরিস্থিতিটাই এমন হয়ে গেছে, আপনারাও বাধ্য হচ্ছেন যে অন্য ইস্যুগুলো, উন্নয়নের পাঁচালি পড়ছেন, কিন্তু সেটা ঠিক আছে, মানে ওটা একটা নিয়ম করে, যেরকম গণেশ পুজো করতে হয় পুজোর শুরুতে, সেরকম একটা করছেন। কিন্তু আসলে আস্তে আস্তে আপনাদেরও সেই, মানে এটা একটা ফাঁদের মধ্যে পা ফেলতে হচ্ছে। না না না, এরকম ভাবার কিছু কারণ নেই। আপনি একটা ঘর একেবারে কারণটা এইটা। সব কিছুই যেমন দরকার, এটাকে আপনার বলে ঘরে soft লক্ষ্মীর যেন একটা প্রতিমা বসে প্রতিদিন পূজা করুন, সেটাও যেমন দরকার। বিজেপির পথে আবার গিয়ে আপনারা উদ্ধার পেতে দাকুদালও পারেন না। দরকার, হাল বিজেপির লাঙলও বিরোধিতা দরকার, করেই আপনাকে যেতে হবে। আপনার চাষবাস কাজকর্ম বিজেপি কর্ম ভুল করার রাস্তা নিয়ে জন্য। যাচ্ছে ভারতবর্ষ। শুনুন, কর্মটাও করতে হবে, আবার ঘরে পূর্ণ ওই অর্জনের জন্য প্রতিযোগিতায় লক্ষ্মী যাবেন না পূজাটাও করতে হবে। সুতরাং দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ঝন্টুবাবু, আর একটা জিনিস বলবো, যেটা অশোকদা বারবার বলছিলেন, কেন এটা গড় হলো বিজেপির, এর জন্য তো অশোকদারই দায়ী। অশোকদাদের সমস্ত ভোটটা কোথায় গেল? উড়ে গেল। আমাদের ভোটটা তো থাকলোই, আমাদেরকেই 45%, সবটা তো দিয়ে দিল ওই অরুণ বাবুদের, বিজেপিকে। আমি একটু রাজনৈতিক বিশ্লেষক, আমাদের ঝন্টু বাবুর কাছে যাব। ধর্ম নিয়ে হাওয়া কিন্তু বেশ গরম। আপনার কি মনে হচ্ছে 2026-এর ভোট এই ধর্ম, মন্দির, মসজিদ নিয়ে হবে? আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চলি, আর আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভেতরে কোয়ার্টারে থাকি। হ্যাঁ, একদম। নটির পুজোয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেই গেছেন, ভয়ের তাড়া খেয়ে ধর্মের মূলতার পিছনে মানুষ লুকোতে চেষ্টা করে, তবে ভয়ের তাড়া না হয় হলো, এটা কিন্তু ভোটের তাড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত বড় সমাজবিজ্ঞানী সেই যুগে বলে গেছেন, অ্যাপিসমেন্ট পলিটিক্সটা তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পরে সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে সংখ্যালঘুদের ডেভেলপমেন্টের জায়গায় অ্যাপিসমেন্ট করতে গিয়ে আরেকটা সম্প্রদায়কে এমনভাবে খেপিয়ে দিয়েছেন যে তার পুরো অঙ্কটা একটা বড় অংশ বিজেপি নিয়েছে। সেই ভোটটাকে নিজেদের পালে আনতেই আজকে এই কম্পিটিটিভ কমিউনালিজমের তাসটা খেলতে হচ্ছে। উন্নয়নের উপরে আস্থা রাখলে হয়তো বাংলার আগামী ভবিষ্যৎটা অনেক সুদৃঢ় হতো, আমরা আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাওয়ার জায়গাটায় আসতে পারতাম। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের কথা বলছে, বামেদের সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক ছিল। আমি একাধিক জায়গায় আর্টিকেল লিখেছিলাম ছাত্র অবস্থায়, ওটা তো সাদা হাতি পোষার মতন। বামেদের সময় ওটা সাদা হাতি পোষার মতন আমি নিজে বলেছি, কারণ সিঙ্গুরে টাটার জমি ঘেরতে 176 কোটি টাকা বামফ্রন্ট সরকারি কোষাগার থেকে দিয়েছিল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। সে বছর উত্তরবঙ্গ উন্নয়ন ডেভেলপমেন্টে তার চাইতে অনেক কম টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছিল উত্তরবঙ্গটা তাদের প্রায়োরিটিতে কোন জায়গায় দাঁড়িয়ে। ঠিক এখন যেমন রবিবাবু ওই সাদা হাতিতে 1000 কোটি টাকা দিয়ে বলছেন, অর্থাৎ মাথা পিছু 5 টাকা 8 পয়সা করে দিয়ে বলছেন আমরা উত্তরবঙ্গে উন্নয়ন চাই। ঠিক আজকে বাজেটে যে জায়গায় দাঁড়িয়ে 25%
ভূখণ্ডের 18% মানুষের ডেভেলপমেন্টের জন্য 534 টাকা করে মাথাপিছু ডেভেলপমেন্টের টাকা দিয়ে তারা যখন বলছেন উত্তরবঙ্গকে আমরা পাশেও বসতে দিয়েছি, কোলেও তুলে নিয়েছি, তখন মনে হয় যে এটা হাস্যকর। উন্নয়নেরা চায় না, এইখানটায়- প্রতিদ্বন্দ্বিতামূলক আমি এই একটা compliance চাইছে। এই জায়গাটায়- আমাদের অশোক দা, আমাদের সময় শেষ। ধন্টুবাবুর কথাটা আমি ঠিক আমি নয়। একটা দু মিনিট আসছি, আমি- আমি আসছি। কথাটা একদম দু ভুল মিনিট ব্যাখ্যা আমি একটা করলেন। কথা বলছি। দেখুন, রাজনীতিতে না পশ্চিমবঙ্গে যেটা খুব খারাপ হচ্ছে, ধর্মের নাম করে না একটা ভীতি সৃষ্টি করা হচ্ছে। বিজেপি বা RSS এখানে বিভিন্ন সময়তে সেবামূলক সংস্থা করতো, স্কুল করতো ইত্যাদি। ওদের পাল্লায় আপনারা কেন বিজেপি বললেন? এখন কি এটা করছে? একটু বলুন না, শুনতে বিজেপি চাই। এখন বিভিন্ন সাংবিধানিক সংস্থাগুলিকে রাজনৈতিক এই প্রতিষ্ঠান বিজেপির পাল্লায় কেন আপনার বিজেপি একটা একটু প্রকল্প, শুনতে চাই। SIR কে একটা প্রকল্পে তৈরি, ইউজিসিটাকে একটা প্রকল্পে, পলিটিক্যাল প্রকল্পে তারা তৈরি করছে। কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? ভয় দেখিয়ে। এই যে SIR এর না, নামে এইখানে- মানুষকে এখানে- এখানে একটু- আতঙ্কগ্রস্ত আমি করে তারা ভোট করছে। অশোক দা আপনাকে একটু হ্যাঁ, থামাই। ঠিক আছে। সেটা হচ্ছে যে না, জন্টুবাবু যে 34 কথাটা বছরের- বললেন 34 বছরের শাসনকালে ঠিক নয়। আপনারা মানুষজনকে তার মানে ধরতে হবে সেই আশ্বাস, সেই একটা নিশ্চিন্ত ভাব দিতে পারেননি যাতে মানুষজন শেষ আশ্রয় হিসেবে ধর্মের দ্বারস্থ হয়। এই দায়টা তো আপনাদের উপর বর্তায়। এইটা যে কথাটা আপনি বলেছেন না, ব্যক্তিগতভাবে কিন্তু আমারও তাই মনে হয় কিছুটা। আপনি যে বলেছেন, আমাদের সত্যিকারের এই জায়গাটা সাংস্কৃতিক এবং মতাদর্শগতভাবে আরও ভীষণভাবে আমাদের কিন্তু মানুষের মধ্যে এই প্রচারটা নিয়ে যাওয়া হতো। তার মানে মানুষের মধ্যে নাস্তিক হতে হবে এই কথা আমরা বলছি না, কিন্তু ধর্মকে এই রকমভাবে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে 60 বছর পর্যন্ত যেটা ছিল না, 2009 সাল থেকে সেটা শুরু হলো প্রথমে মতুয়াকে কেন্দ্র করে, প্রথমে জাতপাতকে কেন্দ্র করে, তারপরে বিজেপি সেটাকে করলো, মতুয়াদের হিন্দু রিফিউজি করলো, তারপরে 2002 সালের গুজরাট মডেলটাকে বলা হলো, ডবল ইঞ্জিন কথা বলা হচ্ছে। আজকে আমরা এই- বিজেপি যে পশ্চিমবঙ্গে এই চালিয়ে আলোচনাটা যেতে আমরা- পারবে না, সেটা তো প্রমাণ হয়ে গেছে। বাজেটে, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্যে বিজেপি সরকার একটা পয়সাও দেয়নি। তারা মনে করেছে এই জায়গায় টাকা খরচা করা মানে হচ্ছে ভস্যে ঘি ঢালা হবে। অশোক এটা দা, বুঝে অশোকদার রাখুন। কাছে আমার মানে একটা প্রশ্ন, সেটা হলো ধর্ম রক্ষা করার অধিকার তো প্রত্যেকের আছে, যে যেই ধর্ম করে একদম, আছে একদম, তো? সংবিধান লেখা আছে এটা। তাহলে পরে আপনি 29 বলুন, Article 20, Fundamental Rights বিজেপি তো আসেনি পশ্চিমবঙ্গে ক্ষমতায়, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের বলছেন না এলে হিন্দুরা বিপন্ন হয়ে যাবে নাকি? হিন্দুরা নাকি বিপন্ন হয়ে অশোকদা যাবে? বলতে দিন যে পশ্চিমবঙ্গের হিন্দুদের দুর্গাপূজার বিসর্জনের জন্য কোর্টের থেকে রায় নিয়ে এসে বিসর্জন করতে হবে কেন? আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা করতে স্কুলে বাধা দেওয়া হবে কেন? একদম ভুল কথা। তাহলে মিথ্যে পরে কথা। এই যে যারা একদম মিথ্যে কথা। এইসব যারা ধর্মচারণ করে বা এই যে ধর্মে কয়েকদিন আগে বিশ্বাস করে, বিহারে তারা কি রুখে দেখলাম? দাঁড়াবে না কেন? সরস্বতী পূজা করার জন্য আজকে- লাইসেন্স লাগবে বলছে। আজকে যখন এখানে লাইসেন্স লাগবে সরস্বতী পূজা করার জন্য বিহারে। রবিদা আপনাকে বলছি আমি, যে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বললেন, রবিদা SJD এর চেয়ারম্যান ছিলেন, SJD চেয়ারম্যান ছিলাম না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পরেই উনি উত্তরবঙ্গে শিলিগুড়ির বিভিন্ন রোড যে অবৈধভাবে তৈরি হয়েছে তার খনন করে তিনি দেখলেন। তার ফল কি হলো? কিছু হলো? শিলিগুড়ি SJD একটা অবৈধভাবে একটা গেট তৈরি করেছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, রবিদাই ধরেছে। কি হয়েছে ফল? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। আর অশোকদা যে বলল বিজেপি ধর্মের ভিত্তিতে পার্টি করে, রাজনীতি করে, যদি করতোই তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা করছে না উজ্জ্বলা, মানে? এক সেকেন্ড অশোকদা আমাকে বলতে দিন একটু। উজ্জ্বলা গ্যাস যোজনার গ্যাস শুধু হিন্দুরাই পেত, মুসলিমরা পেত না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হিন্দুরাই পেত, আরে ওটা মুসলিমরা তো পেত না। ভোটের গ্যাস। আয়ুষ্মান দুই চারটা ভারত দিয়ে তারপরে আর নেই। প্রকল্প, ভোটের গ্যাস। অশোক দ্বারা যেটা দুটো ঐতিহাসিক ভুল করেছে, যে ভুলের মাসুলটা আমাদের কিন্তু বাংলাকেও দিতে হচ্ছে। নাম্বার 1, জ্যোতি বসুকে সেই সময় প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা, মানে হিস্ট্রিক্যাল ব্লান্ডার আপনাদের সেই সময়টা। সেটা অশোকবাবুরাও মনে করে। সেকেন্ড ভুল হলো 2019 সালে আপনাদের রাজ্যের যত ভোট, পুরো ভোটটা বিজেপিকে দিয়ে দেওয়া। দেখুন, ধর্ম যে এখন একটা সব থেকে বড় ইস্যু হয়ে গেছে এবং সব রাজনৈতিক দলের কাছে, সেটা কারুর অস্বীকার করার কোনো জায়গা নেই।
কারণ এখানে অরুণবাবু যতই বলুন খুব ঘোষিত নীতি হচ্ছে সেই জায়গায় হিন্দুত্ব, এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে রবিদা যতই বলুন, রবিদা অস্বীকার করতে পারবেন না যে আজকে ধরুন এই যে বাজেটটা পেশ হলো, সেই বাজেটের পর আলোচনা কিন্তু হচ্ছে যে ইমাম ভাতা তো বাড়লো না এবার। তো এই আলোচনাটা যখন চলে আসে না, তখন বোঝা যায় যে এরা সবাই না বাঘের পিঠে চেপে গেছেন, এবং এই ধর্মটা হচ্ছে একটা বাঘ, যে বাঘের পিঠে একবার চড়লে নামাটা খুব কঠিন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো সেটার থেকে আর নামতে পারছে না। ঠিক কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যদি সত্যি সত্যি এই বাঘ দুটো দলই আলটিমেটলি সবাই, ইভেন বামেরাও ঘুরিয়ে বাঘে, কারণ নইলে মোহাম্মদ সেলিম কেন আর হুমায়ুন কবিরের কাছে যাবেন, তো সেইটা জায়গাটায় গিয়ে আলটিমেটলি আমাদের দুর্দশাটা হচ্ছে আমরা সেই বাঘের সামনে গিয়ে পড়ে রয়েছি। সুতরাং আমরা যদি নিজেদের বাঁচাতে পারি খুব ভালো, আর যদি না বাঁচাতে পারি তাহলে বাঘ দয়া দাক্ষিণ্য করলে বেঁচে থাকবো, নইলে মরে যাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং শুধু এইটা আশা করব যে উত্তরবঙ্গ শুধু না, গোটা বঙ্গে এবার ভোটের সময় বাঘেদের দাপাদাপি আমরা দেখব না, রক্তপাত যেন না হয়, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাহিদা।